বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ঘটনা নিয়ে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জিশান জনি। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি। কোনো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। আমি ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নামটি এখন লিখতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। ঘটনাটা বেশ বড়, তাই দুটো পর্বে লিখছি। ঘটনাটি সিলেক্ট হলেই দ্বিতীয় পর্বটা আমি আবার পাঠাবো। আপনারা যারা ভৌতিক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কথা শোনেন বা গল্প শোনেন, তারা হয়তো আমাকে চিনবেন। যাই হোক, ঘটনা শুরু করা যাক। ঘটনার সময়কাল ছিল 19 শতকে। এক লোক ছিলেন যার নাম ছিল বাবুই সরকার। বাবুই সরকার বাসা ছিল চরে। এখনও চরের মানুষ বসবাস করেন। আগে চর এলাকার মানুষদের খুব ছোট করে দেখা হতো। তারা বাজারঘাট করার জন্য নদীর পার হয়ে অন্য এলাকায় আসতো। কেউ বিভিন্ন বাজারে গিয়ে বাজার করত এবং চর এলাকার মানুষদের ভাটিয়া বলা হতো। যদিও ভাটিয়া শব্দের অর্থ নিম্নবিত্তে মানুষের কিছু কথা। এখানে বসবাস করেন তারা। এই শব্দগুলোর একটা টোল বা অপমানজনক ছিল। যেমন কারো চুল উস্কো শুষ্ক দেখলেই বলা হতো, তুই ভাটিয়া বেড়া। আমাদের এলাকার এই শব্দটি অপমানজনক হিসেবে বিবেচিত ছিল। যাক, ঘটনায় ফেরা যাক। এই বাবু সরকার ছিলেন এলাকার একজন বিত্তশালী। তার জমি জমা এত বেশি ছিল যে তার কোনো হিসাবই ছিল না। তিনি চর এলাকার একজন মাতব্বর ছিলেন। বিচার সালিশ করতেন, নামাজ কালাম একটু কম পড়তেন, কিন্তু মাঝে মাঝে নামাজও পড়তেন। তিনি মানুষের কাছে লাভের টাকা দিতেন, আর সেই টাকা না দিতে পারলে সে তাদের জমি দখল করে নিত। বাবু সরকারের বাড়ি একদম একটা ফাঁকা জায়গায় ছিল। এলাকাতে এমনিতে বেশিরভাগ জায়গায় ফাঁকা ছিল, গাছ নেই বললেই চলে। আর বাড়িগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। চর এলাকায় ঘাস বেশি না থাকার কারণে গবাদি পশু তেমন একটা বেশি ছিল না। মাঝে মাঝে ওখানে পানি উঠত, কিন্তু অনেক বড় বড় পরিবাররা তারা গবাদি পশু পালন করত। বাবু সরকারের একটাই ভাই ছিল, নাম তার বেল্লাল সরকার। যদিও এলাকার জমি জমা সব কিছুই বাবু সরকারই দেখাশুনো করতেন, বছর শেষে বেল্লাল সরকার তার অংশ নিয়ে যেতেন। বাবু সরকার প্রথম স্ত্রীর কোনো সন্তান না পাওয়ায় তাকে তালাক দেন। তারপর আরেকটি বিয়ে করেন। বাবু সরকারের বাড়িটি দুটি ঘর ছিল, একটি রান্নাঘর, একটি গোয়াল ঘর এবং হাঁস মুরগি পালন করার জন্য একটা ঘর বা বলতে পারেন খামার ছিল। রাতের বেলায় তিনি নিজের জমি জমার পাশাপাশি মানুষের জমিতেও স্যালো মেশিন দিয়ে পানি দিতেন। এর আগে বলে রাখা ভালো, স্যালো মেশিন বলতে ওই তো আপনার হচ্ছে যেগুলো তো তেল দিয়ে পানি তোলা হয়, এগুলো হচ্ছে সেই স্যালো মেশিন। যে স্যালো মেশিন দিয়ে সে বিভিন্ন জমিতে পানি দিত। স্যালো মেশিনের ঘরটি ও বাড়ির পাশেই ছিল এবং তার বাড়ি থেকে স্পষ্ট দেখা যেত। বাবু সরকার বেশিরভাগ রাত কাটত ওই স্যালো মেশিনের ঘরে। একদিন বাবু সরকার রোজগারের মতো স্যালো মেশিন ঘরে যান কাজের জন্য। পরদিন সরকার বাড়ি ফিরেই তার স্ত্রীকে তাকে জানায় যে তাদের কূপ থেকে একটা হাঁস নিয়ে। তিনি রেগে গিয়ে বললেন, ভালো করে দরজা দিতে পারিস না, হয়তো শেয়াল নিয়ে গেছে। চর এলাকায় শেয়ালের উপদ্রব অনেকটাই বেশি, এভাবে প্রায়ই হাঁস মুরগি হারাতো। একদিন সকালবেলা দেখা গেল গোয়ালঘর থেকে একটি ছাগল নেই। এবার তিনি বেশ রেগে তার স্ত্রীকে প্রচণ্ডভাবে মারধর করতে লাগলেন আর বলতে লাগলেন, কি করিস, বাড়িতে গোয়ালের দরজা ভালো করে দিবি না? তুই আজ দরজা লাগাসনি দেখেই শেয়াল এইসব কিছু করে।
তিনি সন্ধ্যার পর ভালো করে দরজা লাগিয়ে রাতে খাবার খেয়ে ছ্যালো ঘরে গিয়ে কাজ করতে শুরু করলেন। পরদিন দেখা গেল আরেকটি খাসি নেই। এবার তিনি প্রচণ্ড রেগে গেলেন। ভাবলেন এটা কিভাবে সম্ভব? সে নিজেই সব কিছু বন্ধ করে গেছেন। এইভাবে তিনি ভাবলেন এটা হয়তো বা এলাকার কোনো ছিচকে চোরের কাজ। তিনি এলাকার নাম করা 2 চোরকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারতে শুরু করলেন আর বলতে লাগলেন, তোদের এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করিস? গ্রামের লোকেরা জমে গেছে সেখানে। কি হয়েছে তা দেখতে এসেছে, কিন্তু এই দুটো লোক এক কথাই বলছে, আমি চুরি করি নাই, আমি কাল বাড়িতেই ছিলাম। এক পর্যায়ে গ্রামের মানুষ এসে বাবুই সরকারকে থামায়। গ্রামের লোকেরা বলেন, আচ্ছা এরা যে চুরি করেছে সেটা কি আপনি দেখেছেন? বাবুই সরকার বলেন, না আমি তো এটা দেখিনি। আমাদের এলাকায় এরা দুজন ছাড়া কে চুরি করবে বলো তো? তখন গ্রামের লোকেরা বলল, আপনি দেখেন নাই তাহলে একে মারছেন কেন? আপনি একজন মাতবর মানুষ। যদি এরা চুরি করত তাহলে তাহলে শুধু ছাগল কেন, সব কিছুই পুরো ঘরে যা আছে সব নিয়ে কিছু যেত, তাই না? তাহলে বোঝানোর পর গ্রামবাসী লোক দুটোকে ছাড়িয়ে দেয়। এরপর বাবুই মিয়া সিদ্ধান্ত নেয় এবার থেকে সে রাতের বেলায় তিনি বাড়িতে থাকবেন। 2-3 দিন কিছুই হয় না। রাত জেগে পাহারা দেওয়ার পর যখন কোনো কিছুতেই ধরা পড়ছে না, তখন তিনি ভাবেন ছ্যালো ঘরে গিয়ে তিনি আবার আসবেন এবং দেখবেন। এরপর একদিন তিনি ছ্যালো মেশিন ঘরে থাকতে যান। পরদিন সকালবেলা দেখেন তার একটা ছাগল নেই। এইবার তিনি দূর সিদ্ধান্ত নেন যে সে যে কোনো মূল্যেই এই চোরকে ধরবে। তিনি ঠিক করেন মেশিন ঘর থেকেই পাহারা দেবেন। প্রথম রাতে তিনি মেশিন ঘরের থেকেই একটু ফাঁক করে, মানে যে ঘরটায় থাকে সেই ঘরে ছিল খড়ের ঘর, সেখানে ফাঁক করে সে বাড়ির দিকে দেখেন আর কি। সে জানালা খুলে, মানে জানালা তো ওইটাই ফাঁক দিয়ে সে দেখা শুরু করে। এভাবে রাত কেটে যায়, কিন্তু কিছুই ঘটে না। দ্বিতীয় রাতে সেই একই অবস্থা। তৃতীয় রাতে তিনি বেড়ার ফাঁক দিয়ে চোখ রেখে বসে থাকেন। চাঁদনি রাত, আশেপাশে তেমন কোনো গাছ না থাকার কারণে গোয়ালঘর স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার বাড়ির রান্নাঘরের পেছনে ছিল একটা নারকেল গাছ। তিনি লক্ষ্য করেন নারকেল গাছে থেকে কি যেন একটা মানুষের মতো উল্টানোভাবে আসছে। তারপরে তিনি আস্তে আস্তে তার খেয়াল করেন যে সে কোথায় যাচ্ছে। তারপরে সেই গোয়ালঘরের যে দরজা আছে, দরজার কাছে আসে। তিনি বুঝতে যান ব্যাপারটা তাহলে এটাই। এবার তিনি জিন আর হাঁস মুরগি খায়, দাঁড়া আমি তোকে দেখছি, মজা দেখাচ্ছি। তিনি মেশিন ঘরের বিছানার নিচে একটা লম্বা রড, মানে যেগুলো যে ঘরের কাজে ব্যবহার করে, সেই রডগুলো বের করে কোনো শব্দ না করে বাড়ির উঠানের পাশে এসে দেখতে পেলেন একটি চিকন শরীরের প্রাণী। পা শরীরের তুলনায় অনেকটা সরু, মানুষের মতো দেহ, কিন্তু পায়ের পাতা অস্বাভাবিক বড়। তখন যে প্রাণীটা আসছে, মানে ওই প্রাণীটা হচ্ছে জিন। সে জিনটা বাবুল সরকারের সামনে এসে বসে আস্তে আস্তে ওই গোয়ালঘরের দরজায় গুলো থেকে কাঠ আর পাথর সরাচ্ছে। বাবুল মাই এদিকে রেগে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পারে হাতের রড দিয়ে জিনকে কোমরে জোরে জোরে মারতে থাকে। জিনটা চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই ফিরে বাবুল সরকারের দিকে তাকায়। বাবুল সরকার দেখলেন তার মুখটা অনেকটা শেয়ালের মতো। রেগে অন্ধকারেই বাবুই সরকার তখন আর থামলেন না, বেধড়ক পিটানি দিতে লাগলেন।
এক পর্যায়ে জিনটা আবার সেই নারকেল গাছের দিকে চলে যায়। এরপর তিনি মেশিন ঘরে গিয়ে সরাসরি ঘুমিয়ে পড়লেন। পরের দিন এই ঘটনা তিনি তার স্ত্রীকে বললেন। এভাবে দিন দিন কেটে যায়। বাবুই সরকার স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত। এক রাতে মেশিন ঘরে কাজ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে যায়। মেশিন বন্ধ হয়ে গেছে। তেল ফুরানোর কারণে হয়তোবা বন্ধ হতে পারে। সে আবার চালু করে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। মেশিনের শব্দের মধ্যে তিনি বাহিরে কিসের যেন দৌড়ানোর শব্দ পাচ্ছিল, যেন কেউ ঘরের চারপাশে ক্রমাগত দৌড়াচ্ছে। শব্দের মাটিটা কেঁপে কেঁপে উঠছে। তিনি কান খাড়া করে শুনলেন। তিনি ভাবলেন মেশিনের শব্দের কারণে এরকম হতে পারে। পরে তার রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। তিনি মেশিন বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবার সেই একটু পরেই ওই দৌড়ানোর শব্দ। তিনি চিৎকার শুনতে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, কিরে ভাই! হঠাৎ দরজার সামনে এই শব্দরাশি থেমে গেল। টিপ টিপ বৃষ্টি পড়ছে, তখন কিছুটা কমে গেছে। বৃষ্টির মধ্যে তিনি একটি প্রাণীর শব্দ শুনতে পেলেন, ঠিক যেন কুকুরের গর্জনের মতো করে। তিনি হৈ হৈ করে শব্দ করলেন, কিন্তু কোনো ফায়দা হলো না। তারপরে তিনি শব্দটা শোনার পর আবার একটু বাহিরে বের হলেন। হাতে হারিকেনটা ছিল, হারিকেনের সলতাটা একটু বাড়িয়ে দিল। এর আগে বলে হারিকেনের সলতাটা হয়তো বা অনেকে চিনবে না। আগে যে হারিকেনটা ছিল, সে হারিকেনের সলতাটা একটু বা চাকা ছিল, সলতাটা একটু বাড়াইয়া দিলে তখন আলোটা একটু বেশি হতো। সে তারপরে ওই কাজটা করার পরে জিন তার দরজা থেকে 3 হাত দূরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর চেহারা। কিছু বুঝে ওঠার আগে জিনটা ঝাঁপিয়ে পড়ল বাবুই সরকারের উপর। হারিকেনটা মাটিতে পড়ে গেল। এক সময় তিনি অনেক ধস্তাধস্তির পর নিস্তেজ হয়ে গেল সেই জিনটা। বাবু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বৃষ্টি এত তীব্র বেশি ছিল যে টিনের ছাদের সঙ্গে এতভাবে বৃষ্টি পড়া শুরু করছে। তার স্ত্রীকে ডাকার পরে স্ত্রীতে ঘুমিয়ে থাকছে, যার কারণে সে শুনতে পাচ্ছিল না। হঠাৎ পেছনে একটা গোংড়ানোর শব্দ শুনতে পান সে। ফিরে তাকালেই সে দেখতে পায় সেই জিনটি কুঁজো হয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে তার দিকে আসছে। সে মনে মনে ভাবল, আজ হয় আমি মরবো, নয়তো এই জিনকে মারব। বাইরের উঠোনে হলো তাদের এক তুমুল লড়াই। জিনটা নখের আঘাতে বাবুই সরকারের ক্ষত বিক্ষত হয়ে গেল পুরো শরীর। শেষ পর্যন্ত জিনটি দেহে আবার নিস্তেজ হয়ে পড়ল, কারণ সে বাবুর সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছে না। সে তার কাছে থাকা একটা রেঞ্জ দিয়ে বারবার মাথায় আঘাত করছিল জিনটার। বাবুই সরকার রাগে কাঁপছিল। হঠাৎ অন্ধকারের ঘর থেকে চিৎকারের কান্নার শব্দ শুনতে পেল। নারকেল গাছের দিকে তাকায়। 10 থেকে 12টা লাল আলো যেন রক্তচক্ষু লাল নিয়ে। তিনি ভয় পেয়ে এবার ঘরে ঢুকে যায়। না হলে কখন কি হবে বলা তো যায় না। তিনি আবার দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করলেন। অনেক জোরে শব্দ হওয়ার কারণে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং তিনি দরজা খুলে দেন। তিনি ঘরে প্রবেশ করে জামা কাপড় বদলে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। তিনি উঠোনে কয়েক জোড়া পায়ের বা নখের বেড়ানোর একটা শব্দ পেল, মানে শব্দ করে যাচ্ছে আর কি। আর বৃষ্টির ভিতর যে তারা ধস্তাধস্তি করেছে সেই জায়গাটা একটু অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে। এরপর তিনি ঘুমিয়ে পড়েন সবকিছু। সকালবেলা ঘুম থেকে ঘুম ভাঙে। তিনি কাল রাতের কথা মনে করে দৌড়ে উঠানে যান। গিয়ে দেখতে পান তিনি তার স্ত্রীকে ডাকেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছ?
সে উত্তর দিল, কই না তো। তিনি আর কথা না বাড়িয়ে এলাকার এক ইমাম সাহেবের কাছে সমস্ত ঘটনা খুলে বলবেন। হুজুরকে যদি তিনি এই সব ব্যাপারটা বলতে যান তখন আবার আর একটা সমস্যা হবে, কারণ তিনি চোর ভেবে দুজনকে পিটিয়েছিল। এটা জানাজানি হলে সমস্যা হতে পারে। হুজুরের কাছে পানি পড়া নিয়ে তিনি পুরো চলে আসেন বাড়িতে। সেদিন থেকেই শুরু হয় আরও বেশি সমস্যা। কিছুদিনের জন্য তিনি কয়েকজন লোক রেখেছিলেন ওই মেশিনে কাজ করার জন্য। তিনি বাসাতেই ছিলেন। প্রথম রাতে ঘুম ভাঙে উঠোনে কারো হাঁটাহাঁটির শব্দে। মনে হয় ঘরের বাইরে 5 থেকে 6 জন লোক চারপাশ ঘুরে বেড়াচ্ছে। তিনি বের হওয়ার সাহস পান না। এভাবে রাত কেটে যায়। পরের দিনই তার স্ত্রীর চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। তিনি উঠে বলেন তার স্ত্রী অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। তিনি তাকে ধরাধরি করে শুয়ে দেন, তারপর মাথায় পানি দেন, অচেতন থেকে ফেরত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর স্ত্রী সুস্থ হয়। বেহুশ স্ত্রী বাবুই সরকারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে। স্ত্রী জানান ওয়াশরুম থেকে কয়েকজন জোড়া পায়ে হেঁটে বেড়ানোর শব্দ পান, সাথে কুকুরের গোংরানোর একটা আওয়াজ। তিনি ওয়াশরুম থেকে দ্রুত বেরিয়ে আসতে চান। ঠিক তখনই একটা শেয়ালের দল হবে। এই শেয়ালগুলো আমার উপর আক্রমণ করে এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তার স্ত্রীর চিৎকার অজ্ঞান হয়ে যাওয়ার পর পুরো ঘটনা শোনার পরে এলাকার এক কবিরাজকে বাসায় নিয়ে আসেন। কবিরাজ বলেন 90 দিন কেউ যেন গরুর মাংস খায় না, বা আপনারাও খাবেন না। যদি কেউ গরুর মাংস খেয়ে এই বাড়িতে প্রবেশ করে তাহলে বন্ধনটি কেটে যাবে, তাই সাবধান থাকবেন। বাড়িতে কাউকে খুব ঢুকতে দেবেন না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায় কোনো সমস্যা ছাড়াই। তারা একরকম ভুলে গিয়েছিল ঘটনাটি। এর মাঝে বাবু সরকার তার স্ত্রীকে পেটে বাচ্চা আসে। তিনি খুব খুশি হন। একদিন তাদের এলাকায় চর এলাকায় একটা বিয়েতে দাওয়াতে আসে। তিনি তার স্ত্রীকে সেই দাওয়াতে নিয়ে যান। ভালোভাবে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার জন্য তারা রওনা দেন। দাওয়াতের বাড়ি থেকে তাদের বাড়ি প্রায় 20 মিনিট পায়ে হেঁটে। তারা এবার মাগরিবের আজানও একটু আগেই মাঝ রাস্তায় পৌঁছানোয় আজান দেয়। এরপর বাবুল সরকার লক্ষ্য করেন তাদের পেছনে পেছনে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। তিনি পিছনে ঘুরে তাকালেই কিছু দেখতে পান না। ভাবেন হয়তোবা তার একটা মনের ভুল। তারা যখন বাড়ি প্রবেশ করবে চারিদিকে অট্টহাসির শব্দ ভেসে আসে। শুধু তিনিই শুনতে পাচ্ছেন। তিনি তার স্ত্রীকে এই বিষয়টা জিজ্ঞেস করলে তুমি কি কিছু শুনছো? তার স্ত্রী বলে না, আমি তো কিছু শুনছি না। সেই রাত থেকেই শুরু হয় আরও বড় সমস্যা। এবার মনে হয় টিনের চালে কেউ যেন ধূপধাপ পা ফেলছে। তিনি টর্চ নিয়ে বের হন। টিনের চালের দিকে আলো ফেলেন, কিছুই দেখতে পান না। চারিদিকে খুঁজেছিল, কিছুই সে খুঁজে পাচ্ছিল না। তারপরে দরজা বন্ধ করে দেন। তখন দেখেন উঠোনে দরজার চারপাশে 5টি অবায়ক দাঁড়িয়ে আছে। দরজা থেকে 6 থেকে 7 হাত দূরেই জল করছে। অবায়কগুলো খিলখিল করে হেসে উঠছে। তিনি আতঙ্কে দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ করার শব্দে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে। তিনি হাত ইশারায় স্ত্রীকে চুপ থাকতে বলেন। এবার দরজার ফাঁক দিয়ে টর্চের আলো ফেলেন, কিন্তু কিছুই দেখতে পান না। আর তখন তার মনে পড়ে, হায় হায়, আমি এটা কি করেছি। 90 দিন পার হওয়ার আগেই দাওয়াত বাড়ি গিয়ে গরুর মাংস খেয়ে এসেছি। তিনি ভাবলেন
এবার কবিরাজের বাসায় যাবেন। তারপর সকাল হলো। পরের দিন সকালে তিনি কবিরাজের বাসায় যান। গিয়ে জানতে পারেন কবিরাজ তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন। শ্বশুর অসুস্থ, ফিরতে তার 1 থেকে 2 দিন দেরি হবে। তিনি হতাশ হয়ে আবার বাড়ি ফিরে আসেন। সেই দিনের মতো আবার কাজ শুরু করেন, কিন্তু রাত নামতেই সেই একই সমস্যা আবার হয়। টিনের চালের উপর হুটহাট করে কে যেন পা ফেলে, জোরে জোরে আওয়াজ হয়। পরদিন সকালে ফজরের নামাজের পর তিনি খেয়াল করেন তার মেশিনের শব্দ শুনতে পাচ্ছেন না। তিনি মেশিন ঘরে এগিয়ে গিয়ে দেখেন যে ছেলেটিকে সে কামলা হিসেবে নিয়োগ দিয়েছিল দরজায় বাইরে সে অচেতন অবস্থায় পড়ে আছে। তিনি প্রথমে ভয় পেয়ে যান, চোর বা ডাকাত এসেছিল কিনা সেই চিন্তায়। পরে ঘরের ভেতর ঢুকে চারিদিক তাকিয়ে দেখেন সব কিছু ঠিকঠাক আছে। তখন তিনি ছেলেটিকে হুঁশ ফেরানোর ব্যবস্থা করেন। হুঁশ ফিরে এলে ছেলেটি বলেন, আমি আর এই মেশিনে কাজ করব না। কারণ জিজ্ঞেস করলে ছেলেটি বলতে শুরু করে, কাল রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখি মেশিন একা একা জোরে জোরে শব্দ করছে, আবার একা একাই কমে যাচ্ছে সেই শব্দ। আমি ভাবলাম হয়তো যান্ত্রিক ত্রুটি। এগিয়ে গিয়ে মেশিন বন্ধ করে চেক করার শুরু করলাম। কোথাও কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাকই ছিল। হুট করে একটা দরজা খোলার শব্দ পেলাম। 4-5 জন কালো প্রাণীর সামনে, মুখটা অনেকটা শেয়ালের মতো। এরপর চুপ করে আমার হেরিকেনটা নিভে গেল। আমি অনেকটাই বিভ্রান্ত হলাম। প্রাণীগুলোর মধ্যে একটি প্রাণী এসে আমাকে আঁচড় দিল। তারপর আমি আর কিছুই মনে নেই। সরকার শুনে বলল, আরে এটা কিছুই না, তুমি থাকো, তোমাকে কিছু বাড়িয়ে দেব। কিন্তু ছেলেটি বলে, এই কাজ আর আমি আর করব না, আপনি অন্য কাউকে দেখেন। সেদিন রাতের বেলায় বাবুল সরকার ভাবলেন তিনি নিজেই থাকবেন মেশিন ঘরে। তিনি রাত থেকে মেশিন ঘরে তিনি নিজে থাকা শুরু করলেন। মাঝরাতে হঠাৎ দরজায় টোকা দিল। সে বলল, কে? তারপর বলল, আমি বাঁশের। তিনি দরজা খুলে দেখতে পেলেন এক পরিচিত লোক, নাম তার বাঁশের। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বাঁশের মিয়া বলেন, মোস্তাক আলী বাসায় একটা সমস্যা হয়েছে, সে তার স্ত্রীকে খুন করেছে। এখন আপনি চলেন, বিচার করতে হবে। তিনি বললেন, একটু দাঁড়াও, মেশিনটা বন্ধ করে আসছি। তিনি হাতে লাইট নেন, কিন্তু দেখতে পান ওটি জ্বলছে না। তিনি ভাবলেন হয়তোবা ব্যাটারি শেষ হয়ে গেছে, যার কারণে জ্বলছে না। তখন বাঁশের মিয়া বলেন, লাইট লাগবে না, চাঁদ নীল রাত, আজ আকাশ পরিষ্কার। তিনি লাইট রেখেই রওনা দিলেন, বাঁশের মিয়া পিছু পিছু। এখান থেকে মোস্তাক আলীর বাসা 15 থেকে 20 মিনিটের পথ। রাস্তার পাশে একটা দুটো ঘর বাড়ি থাকলেও বেশ দূরে। বাঁশের মিয়া আগে আগে যাচ্ছিল, আর বাবু সরকার পেছন পেছন যাচ্ছিল। তাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করলো, বাঁশের মিয়া কোনো কথারই উত্তর দিল না। আর বাবু সরকার খুব জোরে জোরে হাঁটছিল, তাও বাঁশের মিয়ার নাগাল ধরতে পারছিল না। তিনি মোস্তাক আলীর বাসায় চিনতেন, কিন্তু এত সময় লাগার তো কথা না। রাস্তা ঠিক আছে, বাঁশের মিয়া এইভাবে চিন্তা ভাবনা করে রাস্তা দিয়ে আবার জোরে জোরে হাঁটা শুরু করলেন। অনেকক্ষণ পথ হাঁটার পর একটি বাড়ির কাছে এসে দাঁড়ালেন। বাঁশের মিয়া বাবু মিয়া দুজন মিলেই থামেন, কিন্তু লক্ষ্য করলেন এটা মোস্তাক আলীর বাড়ি। তখন বাঁশের মিয়া বলেন, আপনি ভেতরে যান, আমি আসছি।
এই বলে বাঁশের মিয়া কোথায় যেন হাঁটা দিলেন। বাবু সরকার বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে ঢুকেই তিনি অনেকটা বিভ্রান্তর মধ্যেই পড়লেন। তিনি দেখতে পান একটি লাশ চাটাইয়ের উপর রাখা। লাশের আশেপাশে কেউ নেই, তবে ঘরের ভেতর থেকে কিছু মহিলার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। তিনি ভাবলেন হয়তো পরিবারের কেউ সদস্য এসেছে, আত্মীয় স্বজন। তিনি সান্ত্বনা দেবেন বলে ভেতরে গেলেন। তিনি বললেন বচার হবে। বাঁশের মিয়া মনে হয় কোথাও চলে গেছে লোকজন আনতে, এটা ভেবে তিনি ওখানেই বসলেন আর কি। তিনি বিচার শুরু হবে এই কথাটা বলে বিভিন্ন ধরনের সান্ত্বনা দিচ্ছিল। তিনি তাকিয়েছিলেন ঘরের দিকে, তবে ঘরের ভেতর অন্ধকার থাকায় কিছুই দেখতে পাচ্ছেন না। উঠোনে রাখা পিঁড়িতে বসে তিনি পরিবেশ থমথমে দেখে ভেতরে ঢোকার সাহস করছিলেন। ভাবলেন আবার ভিতরে গেলে মেয়ে মানুষ, অনেকেই হয়তো অনেক কিছু মনে করবে, যার কারণে সে আর ভেতরে যাওয়ারও সাহস পাচ্ছিল না। এটা ওটা ভাবার পর তিনি অনেকক্ষণ কেটে গেল। এরপরে যখন বাঁশের মিয়া আসছিল না, সে চিন্তা ভাবনা করছিল সে এখন নিজেই যাবেন, ভিতরে গিয়ে সান্ত্বনা দেবেন। তারপরে সেখানে ভিতরে যাওয়ার পরে সে এতটাই অন্ধকার, ঘরের ভিতর কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। এই সময়ে সে কোনো কিছু না দেখতে পেয়ে একটা বিভ্রান্তকর পরিবেশে পড়লেন। এই অবস্থাতেই বাঁশের মিয়ার অনেকভাবেই মতিভ্রম হচ্ছিল। তার কিছুক্ষণ পরে নিজে ভাবলেন সাহস করে সেই চাটাইয়ের লাশটা খুলে দেখবেন, কিন্তু সাহস হচ্ছিল না। মেয়ে মানুষের লাশ খুলে দেখাটা ঠিক হবে কি? এরকম করে যখন সেই বাঁশের মিয়া আর আসছিল না, তখন বাবু সরকার চিন্তা ভাবনা করলেন সে এবার লাশটা খুলে দেখবে। লাশটার চাটাই মোড়ার ছিল, চাটাইয়ের উপরে ছিল। ঠিক অন্ধকারের ভিতরেই যখন চাটাইয়ের ওখানে হাত দেবেই সেই ওখান থেকে একটা গোংরানো শব্দ, ঠিক যেন আগের শব্দটার মতো। সে অনেক ভয় পেয়ে যায়। তারপরে সেই ঘর থেকে কিছু লাল লাল আলো এগিয়ে আসতে দেখে। তারপর কোনো কিছু না ভেবেই বাবু সরকার ওখান থেকে জোরে একটা দৌড় দেওয়া শুরু করে। দৌড় দিতে দিতেই সে বালুর চরের ভিতর যাচ্ছিল। সে পিছনে আর তাকাচ্ছিল না। সে যত দ্রুত যাচ্ছে তত দ্রুতই যেন কিছু তার পিছনে ছুটে আসছে। বালুর ভিতরে যেভাবে ছুটে আসছে, সে পিছনে তাকিয়ে দেখে আবার কিছু নেই। এমন একটা অবস্থায় তার সামনে একটা অট্টহাসি, আবার সেই রকম। সে হাসিটার শব্দ শুনেই সে আবার জোরে জোরে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে একটা মাঝ রাস্তার কাছে এসে যায়। তারপরে সে দেখতে পায় আবার সেই কালো অবয়বগুলো, সেই প্রাণীগুলো তার কাছে ছুটে আসছে। তারপর সে আরও জোরে দৌড়ানো শুরু করে। বালুর ভিতরে আসলে সে আর দৌড়াতে পারছিল না। তারপর কিছু দূরেই সে দেখতে পায় পালকিতে চড়ে কয়েকজন লোক একটা লোককে পালকিতে নিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে পালকির কাছে যখন চলে যায়, তখন সে আর কিছুই দেখতে পায় না। তার পিছনে অবয়বগুলো আর দেখা যাচ্ছিল না। এমন শরীর একটা ক্লান্ত অবস্থায় সে সেখানেই অনেকটা অচেতনও বলতে পারেন, সেই বালুর ভিতরেই ঘুমিয়ে পড়ে। তারপর তিনি আবিষ্কার করেন তাকে একটা রুমের ভেতর। ঘুম ভাঙার পর দবির সাহেব দেখেন সে একজনের বাসাতে। সে লোকটাকে তাকে জিজ্ঞেস করে, আপনি চরের ভিতর পড়েছিলেন, আমি ওই পাশ দিয়ে আমার স্ত্রী সহ সেদিন বাসায় ফিরছিলাম। হঠাৎ করেই আপনাকে চরের ভিতর পড়ে থাকতে দেখে আমি আপনাকে ওখান থেকে তুলে আনি। তারপরে দবির সাহেব বলেন, আমি চরের ভেতর ছিলাম, আমি একটা জানি না আমার কি হয়েছিল, কিন্তু আমি ওখানে কিছু ভীতিকর কিছু দেখে আমি ওখানে পড়ে গেছিলাম। তারপর আর বলতে পারি না আমার সাথে কি হয়েছে। সে বলে,
আপনার বাড়ি থেকে এখানে তো প্রায় 5 কিলোমিটার দূরে, আপনি এখানে আসলেন কিভাবে? সে কোনো উত্তর না দিয়ে বলল, আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন। তারপর সেই লোকটি একটি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে তাকে পাঠায় বাসাতে। ঘোড়ার গাড়িতে বাসায় যাওয়ার পর তার স্ত্রী নানান প্রশ্ন করেন। বাবু সরকার বলেন মুকুল মিয়াকে ডেকে দিতে। এই মুকুল মিয়া হলো একজন বাবুই সরকারের খাস লোক। আমরা জানি অমুকের ডান হাত বা অমুকের বাম হাত, সেরকম মুকুল মিয়াও তার ডান হাত বা বাম হাত ছিল। আসলে এইটা সমস্যা নয়। সে সমস্যা থেকে বাঁচার জন্য মুকুল মিয়াকে একটা কবিরাজের ব্যবস্থা করতে বলেন, যে সব কিছু সমাধান করে দিতে পারে। তারপরে সে অনেক খোঁজাখুঁজি করার পরে একজন কবিরাজকে পায়। সেই কবিরাজ অনেক ভালো কাজ জানেন। তারপরে সেই বাড়িতে আসেন। আসার পর বাড়িতে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলেন, আমি আজকে আসবো না, ঠিক 3 দিন পরে আপনার বাসায় আসবো। এ কথা বলে কবিরাজ চলে যায়। পরের দিন আবার একই ঘটনা ঘটে। ওই পিশাচগুলো বাড়ির ভিতর অনেক উপদ্রব শুরু করে। বাড়িতে টিনের চালের উপর ধপধপ শব্দ, বাহিরে জোরে জোরে অট্টহাসি, এরকম ঘটনা তার সাথে ঘটতেই থাকে। এদিকে তার মেশিনও বন্ধ হয়ে আছে। মুকুল মিয়াকে বললে মুকুল মিয়া কোনোতেই ভাবেই রাজি হচ্ছিল না, যে আমি ওখানে থাকতে পারবো না, আমার বাড়িতে অনেক কাজ আছে। এসব বলেই কয়েকটা দিন কেটে যায়। তারপর 3 দিন পরে কবিরাজ আসে। কবিরাজের সাথে একজন পাতা আসে, যাকে তুলা রাশির জাতক বলা হয়। তিনি কবিরাজের সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তারপরে একটা মাটিতে গোলাকৃতির করে কবিরাজ সেখানে বসেন এবং সেই তুলারশির জাতককে ওখানে রাখেন, আর অপর একটি বৃত্তের ভিতর তাদেরকে রাখা হয়। তাদের বলতে মুকুল সরকার ও বাবুই সরকারকে দুইজনকে পাশাপাশি শুয়ে রাখা হয়। তারপর সেই বৃত্তের ভিতর থেকে সেই তুলারাশির জাতকের উপর জিন হাজির করানো হয়। সে জিনটি বলেন এই বাড়িতে কি কি সমস্যা আছে এই সমস্যাগুলো দেখার জন্য। যখন কবিরাজ তাকে প্রশ্ন করে, জিনটি তাকে বলে, আমাকে কিছু সময় দেন, আমি একটু পরে আপনাকে সব জানাচ্ছি। জিনগুলো কি কি সমস্যা করেছে, কি কি হয়েছে, সব কিছু ধীরে ধীরে খুলে বলতে থাকে। অনেক আগের কথা, এখানে জিন ও তার জিনের পরিবার বাস করত। এরা গেছো জিন, এদের তেমন কোনো ক্ষমতা নেই, তবে এরা বেশিরভাগ সময়ই পশু পাখির রক্ত এসব খেয়ে বেঁচে থাকে। এক সময় এক কবিরাজ এসে একজন জিনকে বন্দি করে নিয়ে যান। তাদের তখন পরিবারের সদস্য ছিল 4 জন। এই 4 জনের মধ্যে এই কর্তা জিনকে ধরে নিয়ে যায় এক কবিরাজ। কবিরাজ নিয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের খারাপ কাজ এই জিনের দ্বারাই করায়। একটা সময় খারাপ কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে জিনটি। তারপর কবিরাজের কাছে মুক্তি চাইলে কবিরাজ কোনোভাবেই তাকে মুক্তি দেয় না। তার কাছ থেকে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে নেয়, বিভিন্ন বাড়িতে উপদ্রব করে নেয়। তারপর সেই কবিরাজ তাকে মুক্ত করার কথা বলে অনেক দিন থেকে কৃতদাসের মতো ব্যবহার করে আসছে, কোনোভাবেই তাকে মুক্ত করে দেয় না। এভাবে কেটে যায় অনেক দিন, অনেক বছর। কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন সেই কবিরাজ মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে জিনটিকে সে আর মুক্ত করে দিয়ে যায় না। অনেক কিছু ঘটনা ঘটার পরে সেই কবিরাজের বন্দিত্ব থেকে এই জিনটি মুক্তি পায়। সে ফিরে আসে তার পুরনো বাড়িতে, যে বাড়িটিতে এখন দবির সরকার বসবাস করে। অনেক আগে এই জায়গায় কিছু গাছপালা ছিল, আর এখানেই থাকতো সেই জিনগুলো। এই নারিকেল গাছটা দেখতে পাচ্ছেন, এই নারিকেল গাছটাতেই ছিল তাদের বসবাস। তারপরে তার পরিবারের সবাই তাকে বলে, এখানে অনেক
ঘরবাড়ি হয়েছে, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। কিন্তু সেই তান্ত্রিকের বন্দী হওয়া জিনটি, অর্থাৎ কর্তা জিনটি, যে পরিবারের সদস্য, সেই জিনটি কোনোভাবে এই জায়গা থেকে যেতে চাচ্ছিল না। তারপরে তারা শুরু করে সেই বাড়ি থেকে বিভিন্ন পশু পাখি চুরি করা, আর এইসব চুরি করা পশু পাখি দিয়ে তাদের রক্ত শুষে শুষে খেয়ে তারা জীবন চালাতো। দবির সরকার একদিন যখন তার স্যালো মেশিন থেকে একজন জিনকে আঘাত করার পরে জিনটা অনেক ভয় পেয়ে চলে যায়। অনেকভাবে মারধর করেছিল ওই জিনটাকে। তারপর জিনটা চলে যায়। তারপরকে দবির সরকারকে বলা হয়, এসব ঘটনা কি আপনার সাথে ঘটেছিল? সে বলে, হ্যাঁ, আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তারপরে আবার সেই তুলারাশির জাতক বলতে থাকে। তারপরে আরেকদিন সে যখন স্যালো মেশিনে বসেছিল, সেই সময় জিনটি আবার তার কাছে প্রতিশোধ নেওয়ার জন্য যায়। জিনটা অনেকটা ল্যাংড়াতেই তার কাছে গিয়েছিল, কারণ সে আহত ছিল, উঠে আর দাঁড়ানোর শক্তি ছিল না। তারপর জিনটাকে যখন বাড়ির কাছে আসে, তখন ল্যাংড়াতে বাসায় আসার পরে তারপরে দেখা যায় দবির সরকার সেই রেঞ্জ দিয়ে সেই জিনটিকে মেরে ফেলে। সেই সময় নারিকেল গাছ থেকে তার পরিবারের সকল সদস্য এসেছিল। তারা 7 থেকে 8 জন এসেছিল, যার ভয়ে দবির সরকার আবার ভিতরে ঢুকে যায়। এই মারা যাওয়ার পর থেকেই তাদের পরিবার প্রতিশোধ নেওয়ার জন্য আলাদা রকম করে আক্রোশ করে থাকে। এরপর তাকে মারার জন্য অনেকবার তার স্যালো মেশিনের ওখানে গিয়েছিল, অনেকবার চেষ্টা করেছে, কিন্তু মারতে পারেনি। তারপর একদিন তারা পরিকল্পনা করে একজনের মানুষের রূপ ধরে তার কাছে এসে বলেছে যে তার গ্রামের একজন মৃত্যুবরণ করেছে, সে সেখানে তাকে নিয়ে যাওয়ার পর সকল ঘটনা বোঝার পর দবির সরকার যখন আবার দৌড় দেয়, তখন তারা সেখানে তাকে মেরেই ফেলবে। সেই সময়ে জিনের বাদশা যাচ্ছিল সেই রাস্তা দিয়ে পালকিতে চড়ে যাওয়ার সময় তারা যখন ওই জিনের সর্দারকে, বাদশাকে দেখে, তারপর তারা তাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। তার পরের দিনে তাকে ওখান থেকে একজন লোক নিয়ে যায়। এরপরেও এই ঘটনাগুলো পুনরাবৃত্তিতে হয়, কারণ দবির সরকারের উপর তাদের প্রতিশোধ এখনও বজায় আছে। তারা চায় দবির সরকারের উপর প্রতিশোধ নিতে। এ ঘটনা সব কিছু দবির সরকারের ঘটনার সাথে মিলে যায়, যার কারণে তার স্ত্রীর বাচ্চা হচ্ছিল না। এই ঘটনাও সে বলে যে দবির সরকারের বউয়ের বাচ্চা না হওয়ার কারণ হচ্ছে, যখনই বাচ্চা পেটে আসে তখনই তারা সেই বাচ্চার রক্তগুলো ধীরে ধীরে শুষে খাওয়ার পরে তার বাচ্চাটা ওখানে রক্তশূন্যতায় মারা যায়। এই প্রতিশোধ তারা নেওয়ার চেষ্টা করতেই ব্যাহত ছিল না। তারা অনেকভাবে দবির সরকারের উপর প্রতিশোধ নিবেই। এসব কিছু বলার পরে দবির সরকার বলে, আমার এখান থেকে বাঁচার উপায়। তারপরে কবিরাজ তাকে বলে, এখান থেকে একটা বাঁচার উপায় আছে, আমি সেই জিনগুলোকে হাজির করার ব্যবস্থা করছি। অনেকক্ষণ চেষ্টা করার পরেও ওই জিনগুলো আর হাজির হচ্ছিল না, বা তাদের সাথে কথাও বলছিল না। তারপর সেই জিনকে হাজির করার জন্য এই তুলারশির যে জাতক ছিল, সেই জাতককে, সেই জিনকে, যে জিনের উপর ভর করেছিল সেই জিনকে পাঠানো হয় ওদেরকে ধরার জন্য। একসময় দেখতে দেখতে পরিবারের সকল সদস্য আসে। তারপর তাদেরকে বলা হয়, কবিরাজ বলে, তোমরাকে ছেড়ে দাও, সে ভুলক্রমে এই কাজটা করেছে। কিন্তু তারা বলে, আমরা তাকে কখনোই ক্ষমা করব না, বা কোনো দিনই তাকে ক্ষমা করব না, আমরা মৃত্যুর বদল মৃত্যু চাই। তারপর কবিরাজ অনেক রেগে মেগে বলে, তাহলে আমি তোমাদের হত্যা করব। এমন একটা পর্যায়ে দবির সরকার কথা সব কিছু শোনার পরে তাহলে সে কবিরাজকে আবার বলে, আমার বাঁচার উপায়। কবিরাজ বলে, তোমরা কি একে ছেড়ে দিবে? তারা বলে, না, জিনরা বলতেই থাকে আমরা কখনোই একে ছাড়ব না। এমন তো অবস্থায় কবিরাজ রেগে একটা জিনকে হত্যা করে।
তারপর ধীরে ধীরে সবগুলো জিনকে হত্যা করে, কিন্তু একটা জিন সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সে অন্য কোথাও চলে যায়। তারপর দবির সরকারকে সব কিছু খুলে বলা হয়। একজন জিন পালিয়ে গেছে এটাও জানানো হয়। দবির সরকার বলে তাকে ধরার উপায়। কবিরাজ বলে সে আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা কখনোই তুমি নিজের শরীর থেকে খুলবে না। যেদিন তুমি এই তাবিজটা খুলবে সেদিন তোমার সাথে আবার এই ঘটনার পুনরাবৃত্তি শুরু হবে। তারপরে কবিরাজ চলে যায়। চলে যাওয়ার পর থেকেই আর তেমন কোনো ঘটনা দেখা যায়নি। কিছুদিন এভাবে কাটতে থাকে। একদিন দবির সরকার বাড়ির একটা কাজ করতে গিয়ে, বাঁশ কাটার কাজ করতে গিয়ে হঠাৎ করে তার কাছে তাবিজটা খুলে যায়। খুলে যাওয়ার পর আর তাবিজটা খুঁজে পায়নি। তার 4 থেকে 5 দিন পর সে যখন লক্ষ্য করে তার কাছে তাবিজটা নেই, তখন সেই মুহূর্ত থেকে সে অনেকটা ঘাবড়ে যায়। তারপরেও 2-1 দিন খুব ভালোই যাচ্ছিল। এমতো অবস্থায় একদিন হঠাৎ করেই সে দেখতে পায় তার বাড়ির পাশে একটা শ্যালার মতো প্রাণী দাঁড়িয়ে আছে। সেই প্রাণীটির মতোই চোখগুলো লাল, যেন প্রতিশোধ নেওয়ার জন্য সে আক্রোশ নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার চেষ্টা করার পরও তাকে থামানো যাচ্ছিল না। তারপর দবির সরকার অনেকভাবেই সেখান থেকে বাঁচার চেষ্টা করে। তার স্ত্রী ছিল সন্তান সম্ভবা। এমন সময় সেই জিনটি তার ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতর ঢুকে গিয়ে সে তার ঘরের যে বাঁশের তীরগুলো থাকে, আগে বলে রেখে তীর কি, তীর হচ্ছে যেগুলো হচ্ছে ঘরের ভিতর এক পাশ থেকে আরেক পাশে একটা বাঁশ দেওয়া হয় যাতে ওই চাটাইটা রাখা যায়, এতে করে ঘরও মজবুত হয়। যার কারণেই সেই তীরে সে উল্টোভাবে ঝুলে আছে সেই প্রাণীটি। দবির সরকার রেগে মেগে উঠে আবার সেখানে যায়। যাওয়ার সাথে সাথেই ওই জিনটি খাটের নিচে লুকায়। তারপর দবির সরকার না পেয়ে ঘুম আসে। সেই রাতে আবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তারপরেই দেখা যায় সে আবার একটা মৃত্যু বাচ্চা জন্ম দিয়েছে। এই কিছু জানার পরে দবির সরকার আবার সেই কবিরাজকে ডেকে আনে। কবিরাজ বলে তুমি তো তোমার নিয়ম ভঙ্গ করেছ, যার কারণে তোমার উপর এরকম ঘটনা ঘটতেই থাকবে। এরপরে শুরু হয় অন্য একটা মাথা নষ্ট করা কাহিনী। তারপর দবির সরকার বলে আমাকে এখান থেকে বাঁচার উপায় বলে দাও। তারপর দবির সরকারকে কবিরাজ বলে আমি তোমাকে এখান থেকে বাঁচাতে পারি, তার বিনিময়ে আমি কি পাবো। কবিরাজকে তখন দবির সরকার নিজের বাচ্চা ও স্ত্রীর জন্য বলে আমি তোমাকে আমার সেই বাড়ির পাশে যে উঁচু ভিটা দেখা যাচ্ছে ওখান থেকে 1 একর জমি তোমাকে আমি দিয়ে দেব, উঁচু জমিটাই তোমাকে দিয়ে দেব। সেই কথা অনুযায়ী দবির সরকার সেই জমিটা তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে আবার কবিরাজ সকল কাজ শেষ করে ওখান থেকে চলে যায়। তারপর থেকে আর কোনো কিছু হয় না। এর কিছুদিন পরেই আবার তার স্ত্রী সন্তান সম্ভবরা হয়। তারপর ধীরে ধীরে সব দিনকাল ভালোই যাচ্ছিল, কোনো আর সমস্যা হচ্ছিল না। এরপরে দেখা যায় একবার জোয়ার ভাটায় সকল জমি ডুবে গেছে, শুধু ওই জমিটা বাকি আছে। কিন্তু দবির সরকার ছিল অনেক লোভী প্রকৃতির মানুষ। আগেই বলেছি সে বিভিন্নভাবে সুদের ব্যবসা করত, মানুষকে টাকা দিত, টাকা দিতে না পারলে তার জমি নিয়ে নিত। তারপর সে দবির সরকার সেই জমিটা কবিরার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে তার কবিরাজের পরিবার যখন জানতে পারে এই জমিটা এরকম করা হয়েছে, তখন কবিরাজ এসে দবির সরকারকে বলে এটা তো আমার জমি, তুমি আমাকে দিয়েছ। কিন্তু দবির সরকার বলে আমি তোমাকে এই জমিটি দেইনি, আমি তোমাকে নিচু জমিটি দিয়েছি, যে জমিতে এখনও পানি আছে, তুমি ওইটা তোমার জমি। তারপরে কবিরাজ বলে আমি এখানে চাষ করেছি, তুমি তারপরেও বলছো এটা তোমার জমি। এরপরে দুইজনের মধ্যে একটা মোটামুটি অনেক কথা কাটাকাটি হয়। এক সময় দবির সরকার রেগে গিয়ে সে কবিরাজকে একটা ধাক্কা দিয়ে ফেলে। শুধু কবিরাজ বলে তুমি কি কাজটা ঠিক করছো, এর জন্য তোমাকে চরম পরিণতির শিকার হতে হবে। এমন একটা পরিস্থিতিতেই সে দবির সরকার ওখান থেকে বাসায় চলে যায়। সে তার স্ত্রীকে এই বিষয়টা বলে। স্ত্রী তাকে বলে তাহলে তুমি এই কাজটা করা ঠিক করনি, তার জন্য আমরা আজকে আমাদের একটা সন্তান হয়েছে, তুমি তার সাথে এরকম ঘটনাটি করা ঠিক করেছ। দবির সরকার অনেক
রেগে বলে, আমি কি করব না করব সেটা তোমাকে বলে করতে হবে? এরপর কিছুদিন পরে দবির সরকারের স্ত্রী তার মায়ের বাসায় যায় এবং সে সাথে কবিরাজের সাথে তাকে রাস্তায় দেখা হয়। কবিরাজকে বলে, আমার স্বামীর ব্যবহারের জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমার যে জমি আছে, উঁচু জমি, যেটা আমাকে দবির সরকার দিয়েছিল, আমি সেই জমিটা আপনাকে দিতে চাই, একদম লিখে দিব। আপনি আমার জীবনের অনেক বড় একটা উপকার করেছেন। একজন মেয়ে মানুষকে মা বানাতে আপনি সহযোগিতা করেছেন। কবিরাজ বলে, তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। তারপরে কবিরাজ বলে, তুমি যখন বাসায় যাবে, যাওয়ার সময় আমার বাসা দিয়ে যেও মা। তারপরে দবির সরকারের স্ত্রী তার মায়ের বাসায় চলে যায়। মায়ের বাসায় চলে যাওয়ার পরে তারা যখন ফেরার পথার সময় আসে, ফেরার পথে সেই কবিরাজের বাসায় যায়। কবিরাজের বাসায় যাওয়ার সাথে সাথে কবিরাজকে দেখে, কবিরাজকে সালাম দেয়, কবিরাজ সালাম নেয়। কবিরাজ এবার বলে, তোমার স্বামীর কোনো দিন কিছু হবে না, আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেইভাবে কাজ করো। এরপর কবিরাজ তাকে একটু এক গ্লাস পানি দেয়, বলে যে এই পানিটি তুমি তোমার স্বামীকে 7 দিন খাওয়াবে, আর এবং এই কথাটা তুমি তোমার স্বামীকে জানাবে না, তাহলে তোমার স্বামীর অনেক বড় ক্ষতি হতে পারে। এ কথা বলার পরে এরপর যখন দবির সরকারকে তার স্ত্রী লুকিয়ে লুকিয়ে পানি খাওয়াতে শুরু করে, এমন একটা সময় 7 দিন পের হয়ে যাওয়ার পর হঠাৎ দবির সরকার তার শ্যালো মেশিনেতে পানি দেওয়ার জন্য যায়। হঠাৎ সে দেখতে পায় একটা সেই আগের মতো একটা প্রাণী তার কাছে এসেছে। সে দৌড়ে পালায়। সে পালাতে পালাতে অনেক দূরে চলে যায়। তারপরে সে বালুচরের ভিতর যখন হারিয়ে যায়, তারপর সে অনেক কষ্ট করে বাসায় ফিরে আসে। ফিরে আসার পরে তার যে সহযোগী আমু ছিল তাকে এই বিষয়টা জানায় এবং সে বাসায় চলে আসে তার স্ত্রীর কাছে। তার কিছুক্ষণ পরেই তার টিনের ঘরের উপর আবার সেই একটা শব্দ শুরু হয়, যে শব্দটা সে আগের মতোই উপদ্রব শুরু করেছে। সে তার স্ত্রীকে বলে, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তার স্ত্রী বলে, না, কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এরকম কিছু ঘটনা ঘটার পরে একদিন তার যে সাগরাত আমু, তাকে সহ সে শ্যালো মেশিনে পানি দিতে যায়। এমন একটা সময়ে হঠাৎ সেই রকম আবার কিছু প্রাণী যেন দৌড়ে দৌড়ে সেই শ্যালো মেশিনের দিকে আসছিল। হঠাৎ দবির সরকার ওখানে বার হয়ে দেখে সেই প্রাণীগুলো অনেকগুলো আসছে। তার দবির সরকার আমুকে বলে, এখন আমরা কি করব? তখন আমু সহ দবির সরকার এক দৌড়ে পালাতে পালাতে তারা যেখানে যেখানে যাচ্ছে ঠিক সেখানেই ওই প্রাণীগুলো যাচ্ছে। একদম তারা সেখান থেকেই যাওয়া বন্ধ করে যতক্ষণ পর্যন্ত তারা দবির সরকারকে পাচ্ছে না। এমন একটা সময়ে দবির সরকার এবং আমু একখানে হয়ে যায়। চারপাশেই সেই প্রাণীগুলো দেখা যায়। পিছাসগুলো মনে হয় দবির সরকারকে মেরেই ফেলবে, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমু তার নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। পরে ওই প্রাণীগুলোর সাথে অনেক যুদ্ধ করার পরে একটা সময় দবির সরকার তার নিজের জীবনকে আর রক্ষা করতে পারেনি। প্রাণীগুলো দবির সরকারের বিভিন্ন শরীরের অংশ ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। এক এক জায়গায় এক একটা মাংসপিণ্ড পড়ে থাকে। এরকম একটা পরিস্থিতিতে তার জীবন ওখানেই শেষ হয়ে যায়। এভাবেই চলে যায় তার জীবনটি। এসব কিছু জানার পর তার স্ত্রী সব কিছু যখন জানতে পারে, তার আর কিছুর করার ছিল না। স্বামীর মৃত্যুতে সেও অনেক কষ্ট পায়। তারপর আমু এসে তার পুরো ঘটনাটা খুলে বলে। তারপর এভাবে চলে যায় দবির সরকারের জীবন। দবির সরকারের ছেলে, যে ছেলেটি হয়েছিল, সেই ছেলেটি ধীরে ধীরে বড় হয়। তাকে নিয়ে ঘটে আর একটা নতুন ঘটনা। আজ এই পর্যন্তই। যদি আপনার গল্পটা ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। শুধু এইটুকুই নয়, এ ঘটনার আরও একটি অংশ আছে যেটা এখনও আমি আপনাদের বলিনি। বেলাল সরকারের জীবনী
ঠিক এইভাবেই আরও খারাপ কিছু ঘটে। যদি ভালো লাগে আর যদি আমার গল্পটা সিলেক্টেড হয়, তাহলে আমি এই ঘটনাটা দ্বিতীয় পর্ব আপনাকে পাঠাবো। ধন্যবাদ। যাই হোক, আপনার গল্পটা অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে। আমরা দ্বিতীয় অংশ পড়ার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে থাকব। আমরা আশা করব আপনি অনেক তাড়াতাড়ি ঘটনাটি আমাদেরকে পাঠাবেন। পুরনো বাড়িতে ফাঁকা থাকলে যে জিনেদের আসর হয়, তা আমরা এই গল্পতে বুঝতে পারলাম। পুরনো ঢাকা এক ইতিহাসে মোড়ানো শহর, যেখানে প্রতিটা দেওয়ালে, প্রতিটা অলিতে গলিতে লুকিয়ে আছে শত শত গল্প। কিছু গল্প সময়ের সাথে হারিয়ে যায়, কিছু গল্প রয়ে যায় মানুষের মুখে মুখে, কিন্তু কিছু গল্প এমন যা কেউ বলতে চায় না, কারণ সেগুলো শুধু গল্প নয়, সেগুলো হলো অভিশাপ। এমন একটা গল্প যেখানে বাস্তব প্রকৃতির সীমারেখা মুছে গেছে, কিন্তু এখনো কিছু কিছু অভিশাপ আমাদের মনে করে দেয়। সালটা ছিল 1995 জানুয়ারি মাস। সাংবাদিক রুহুল আমিন পুরনো ঢাকায় বাহাদুর শাহ পার্কের কাছাকাছি একটা পুরনো বাড়িতে ভাড়া নিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার। সদ্য বদলি হয়ে এসেছেন চট্টগ্রাম থেকে। পুরানো স্থাপত্য ও ইতিহাসের প্রতি গভীর আগ্রহ থেকেই এই অদ্ভুত বাড়িতে ওঠার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু এই সিদ্ধান্তটা ছিল যে তার জীবনের একটা বড় ভুল। বাড়িটার গঠন ছিল অনেকটা ব্রিটিশ আমলের। বড় বড় বারান্দা, লোহার গ্রিল, উঁচু ছাদ, আর মাঝখানে একটি ছোট উঠান। এরকম ছিল একটা ভুতুরে ভুতুরে বাড়ি। সে সাংবাদিকতার পাশাপাশি এইরকম অদ্ভুত ঘটনা সংগ্রহ করার তার একটা নেশা ছিল। বাড়িটিতে ওঠার পর প্রথম রাতে একটা অস্বাভাবিক কিছুর ঘটনা শুরু হয়। যখন রাত 3টা, রুহুলের ঘুম ভেঙে গেল। কে যেন ছাদের দিকে ফিস ফিস করে বলছে, তুমি এসেছো, অনেক দেরি করেছ। কিন্তু ছাদে উঠে দেখে কেউ ছিল না সেখানে। তিনি ভেবেছিলেন হয়তোবা কোনো পাশের বাড়ির আওয়াজ আসছে এখানে, কিন্তু কানে লেগে থাকা সেই কণ্ঠস্বর ছিল একটা অদ্ভুত গভীরতা, যা মানুষের পক্ষে বলা এইভাবে সম্ভব না। এমন কিছু হওয়ার পরেও সে এটা স্বাভাবিকভাবে নিচ্ছিল। সে ভেবেছিল হয়তোবা পাশের বাড়ির কোনো আওয়াজ এসেছে, যার কারণে তাকে এইরকম লাগছে। রুহুল আমিন স্থানীয় একটা পুরনো চায়ের দোকানে যায়। লোকটির নাম ছিল ছবি। সবাই তাকে ছবি কাকা বলে ডাকত। ছবিবার কাছে এই বাড়িটা সম্পর্কে একটু সে জানতে চাইল। প্রথমে ছবি চাচা কিছু বলল না। ছবি চাচা ফিস ফিস করে শুধু এইটুকু বলল, ওই বাড়ির নাম জানো কি ছিল এক সময়? সে বলল, কি নাম ছিল? অনেকটা গম্ভীরভাবেই সে বলল, কালো জিনের কোঠা। ব্রিটিশ আমলের এক
আউলিয়া এখানে থাকতেন। তিনি এক জিনের কে বশ করেছিলেন, কিন্তু এক রাতের পর সেই আউলিয়া কোথায় যেন উধাও হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই অনেকেই সেই বাড়িতে রাত কাটাতে পারে না। রুহুল এটাকে অবিশ্বাস্য ঘটনা মনে করে এসব কথাগুলো হাসতে হাসতে উড়িয়ে দিল। ছবি কাকা বললেন, তোমার ঘরে কি জানালা খোলা থাকে রাত 3টায়? এবার রুহুল অনেকটা স্তব্ধ হয়ে গেলেন। তার মনে পড়ল সেই ঘটনার কথা। সে রাত 3টার দিকেই তার কানে একটা কথা এসেছিল, তুমি এসেছ, অনেক দেরি করেছ। তারপর অনেকটা বিভ্রম সে কাটিয়ে ওখান থেকে চলে গেল। সহকর্মীদের সাথে সব কাজটা শেষ। রাত 10টা নাগাদ সে বাড়ি ফিরল। বাসায় আসার পর সবকিছু স্বাভাবিক দেখছিল। কোনো ভয় বা ভীতি তার কাছে কোনোটাই কাজ করছিল না। তারপর সে ঘুমাতে যাবে, সেই সময় ভাবল ছবি চাচার কথা। ছবি চাচা যেটা বলেছিল সেটা সে ভাবতে ভাবতেই শুয়ে পড়ল। হঠাৎ রাত যখন 3টা, তখন তার ঘুম লেগেছে চোখে, কিন্তু সে বাইরের সবকিছু শব্দ শুনতে পাচ্ছে। পুরোপুরি ঘুম নয়, কিন্তু ঘুমের আবহাওয়াটা তার শরীরে লেগেছে। এইরকম সময়ে আবারও সেই ফিসফিস শব্দ। এবার রুহুল সিদ্ধান্ত নিল সে ছাদে যাবেই। হঠাৎ টর্চ লাইট নিয়ে সে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ছাদে গিয়ে দেখল এক কোণে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি, যেন মানুষ, আবার যেন মানুষও নয়। তার শরীরটা ঢাকা কালো চাদরে। লাইটের আলোতে আবছা আবছা বোঝা যাচ্ছে, কিন্তু লাইটের আলোটা যখন সে মারছে সেই ছায়ামূর্তির দিকে, আলোটা রিফ্লেক্ট করে তার মুখে আবার চলে আসছে। সে অনেকটা বিভ্রান্ত হলো। হঠাৎ ছায়ামূর্তিটার মুখ তুলে বলল, তুমি আমাকে দেখতে পাও? তুমি আমাকে দেখতে পাও? এটা তোমার দুর্ভাগ্য। রুহুল হঠাৎ চিৎকার করে সেখানে জ্ঞান হারালেন। তারপর আর সে কিছু বলতে পারে না। পরের দিন চেতনা ফিরতেই নিজেকে আবিষ্কার করলেন সে বিছানায়। সে ভাবলো, আমি কি তাহলে কাল রাতে স্বপ্ন দেখেছিলাম? তারপর দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটাও খোলা, কিন্তু ঘরেও কেউ নেই। এরপর দিনের বেলা সেই ছাদে গিয়ে খুঁজে পেলেন একটা পুরনো শিকল। এর এক প্রান্তে ছিল দেওয়ালের সাথে আটকানো। সেই শিকলের গায়ে অদ্ভুত কিছু নকশা, অনেকটা জং পড়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছিল এখানে আরবি হরফে কিছু না কিছু লেখা আছে। এরপর সেখানে এক স্থানীয় পীর সাহেবের কাছে গেলেন। সে তাকে সেই বাড়িতে ডেকে নিয়ে আসলেন। তিনি শিকল দেখে বললেন, এটি কোনো সাধারণ শিকল নয়, এটি একটা জিনকে আবদ্ধ করার
জন্য শিকল। এখানে জিনকে বন্দি করা হতো। সে প্রশ্ন করলো, শিকলটা যে এখানে পড়ে আছে, তার মানে সে কি এখন মুক্ত? উনি জানালেন, হ্যাঁ, তবে সে তোমাকে বেছে নিয়েছে। এমন কথা শুনতেই তার ভিতর থেকে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। সে ঘামছিল। সে ভাবতে পারছে না সে কি করেছে যার কারণে সে জিন আমাকে বেছে নিল। রুহুল এক রাতে আয়নায় দেখলেন নিজের প্রতিবিম্বর পাশে আরেকটি ছায়া দাঁড়িয়ে আছে, যে তাকিয়েছিল তার চোখে, কিন্তু মুখটা ছিল অস্পষ্ট। তারপর প্রতিবারে তিনি আয়নার দিকে যখনই দেখতে পান, একটা ছায়া যেন দাঁড়িয়ে আছে। এই বিষয়টা সে পীর সাহেবকে জানালো। তিনি বললেন, জিনেরা আয়না ব্যবহার করে মানুষের জগতে প্রবেশ করে। তোমার ঘরে থাকা আয়নাটা সরাও। আয়না ভেঙে ফেললেন রুহুল, কিন্তু ছায়া যায় না, বরং আবারও সেই ভাঙ্গা ভাঙ্গা আয়নাগুলো মাঝখানে সেই ছায়াটাকে দেখা যায়। ওখান থেকেও সে বলছে, আমাকে মুক্ত করো, নইলে তুমি একা থাকবে না, তোমার সাথেও আমিও থাকব। তার সাথে এই অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার কারণে সে অনেকটা মানসিক রোগীর মতো হয়ে গেল। সে জানতে চাইল এটার ইতিহাসটা কি, কি হয়েছিল। রুহুল পুরো বাড়িটা যেন তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো। বাড়ির এক পাশেই ছিল একটা ছোট্ট অজুখানা, তার পাশেই ছিল ছোট্ট একটা ঘর। সেখানে হয়তোবা একসময় কেউ নামাজ পড়ত। রুহুল সেখানে ঢুকেই রুহুল খুঁজে পেলেন ব্রিটিশ আমলের একটা নথি। সেখানে লেখা ছিল সে আউলিয়া ও তার বন্দি জিন সম্পর্কে। জিনটার নাম ছিল সারাফ। তাকে একটা শিকলপুরি আউলিয়া বন্দি করে রেখেছিল, কারণ সে মানুষকে খুন করে এবং তাদের আত্মা বন্দি করত। এখন সেই সাহেব মুক্ত, আর তার উত্তরসূরি হলো রুহুল। সেটা বুঝতে পারলো কিভাবে? এই জিনকে অন্য কেউ দেখতে পায় না, শুধু রুহুলই দেখতে পারে। যার কারণে সে বুঝতে পারলো এই জিনের শুরুটাই হয়েছিল রুহুলের জন্য, আর শেষটাও হবে হয়তোবা রুহুলের জন্য। জিনকে বন্দি করার কারণ খুঁজতে খুঁজতে সে ডায়েরির এক কোণে কিছু লেখা দেখতে পেলেন। সে লেখাগুলো পড়তে অনেকটা কষ্ট হচ্ছিল। তারপরে সে অনুমান করে যেটুকু পড়ে বুঝতে পারল, সাহেব জিন ছিল একদম দুষ্ট প্রকৃতির জিন। সে মানুষকে হত্যা করত এবং তাদের আত্মাদের বন্দি করে সে তার উত্তরসূরি বানাতো। তার কারণেও অনেক মেয়ে মানুষ গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। এর মূল কারণ ছিল সাহেব তার উত্তরসূরি বেশি করতে চেয়েছিল। এসব কিছু জানার পর সেই সময় আউলিয়া আসে ওই বাড়িতে। আসার পরেই সে আউলিয়া সে জিনকে
বন্দি করে। বন্দি করার জন্য সে সেই শিকলটা তৈরি করেছিল যাতে এই জিনকে সে বন্দি করতে পারে। জিন সাহেব এবার সরাসরি একদিন রুহুলের কাছে জোর দাবি জানালো, প্রতি পূর্ণিমায় তাকে একটা করে আত্মা দিতে হবে, নইলে রুহুল নিজের তার শিকার হবে। এসব ঘটনা সে স্বপ্নে দেখে পরের দিন পীর সাহেবকে বললেন, এটা থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে? পীর সাহেব বললেন, একটি পথ খোলা আছে, তুমি যদি নিজেকে উৎসর্গ করো হয়তো অন্যদের বাঁচানো যাবে। রুহুল এটা শোনার পর কি করবে না করবে আর ভেবে পাচ্ছিল না। এক রাতে পীর সাহেব, রুহুল আর ছবি চাচা মিলে একটা বিশেষ জিকিরের আয়োজনের মাধ্যমে জিনকে আবার শিকলবন্দি করার চেষ্টা করলেন। কিন্তু সাহেব প্রচণ্ড শক্তিশালী। শেষ মুহূর্তে যখন তারা জিনকে হাজির করলো, কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না। সে প্রতিটা ঘরের জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে মারছিল তাদের তিনজনের দিকে, আর বলছিল, আমাকে আত্মা দাও, নইলে তোমাদেরকে আমি শেষ করব। তারপরেও তারা জিকির করে যায়। একসময় সেই জিন সেখানে কিছুটা বসে আসে। এরপরে দেখা গেল ছবি কাকাকে হঠাৎ মাটি থেকে উপরের আকাশের দিকে উঠে যাচ্ছে। সে আর কথা বলতে পারছে না, মনে হচ্ছে কেউ যেন শক্ত করে তার গলাটা চেপে ধরে রেখেছে। এক অদ্ভুত ঘটনা। সেই মুহূর্তে কোনো কিছু করার ছিল না, তারা তাদের মতো করে জিকির চালিয়ে যাচ্ছে। এরপর ছবি কাকাকে একদম দরজার পাশে ছুঁড়ে মারল। মারার পর ছবি কাকা ওখানে অজ্ঞান হয়ে যায়। তারপর শেষ মুহূর্তে রুহুল সিদ্ধান্ত নেয় সে নিজেকে উৎসর্গ করবে। তারপরে সে তার জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। ওখানে থাকা একটা হাতের ধারালো ছুরিতে নিজের হাতটা কেটে ফেলে। সেই রক্ত দিয়ে একটা চারকোনা ঘর বানায়, মাঝখানে একটা মোমবাতি আর জিকির। মোমবাতিটা জ্বলতে জ্বলতেই ওই চারকোনা যে দাগটা ছিল সেখানে আগুন জ্বলে যায়। আগুন ধরার পর ধীরে ধীরে সেই জিনটা অনেকটা নিজের শক্তি হারাতে শুরু করে। তারপর যখন শরীরের সব রক্ত রুহুলের ভেতর থেকে চলে যায়, রুহুল ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। একসময় সে মারা গেলে তার জীবনটা সেখানেই সে উৎসর্গ করে দেয়। তারপর তার আত্মা ওই জিনটাকে ওই শিকলের মধ্যে বন্দি করে। এরপর সাহেব জিন আবারও বন্দি হলো, কিন্তু এর জন্য রুহুলে তার জীবনটা হারাতে হলো। আজও মাঝে মাঝে ওই বাড়ির কাছে গেলেই রাত 3টার দিকে ফিস ফিস করে কে যেন বলে, তুমি এসেছো, এবার আমার পালা। এই রাস্তা দিয়ে যেতে এখনো মানুষ ভয় পায়। মাঝে মাঝে কিছু কান্নার শব্দও শোনা যায়, আবার মাঝে মাঝে একটা কথাই বলে, তুমি এসেছো, এবার আমার পালা।
আর ওই বাড়ির সেই ছাদে জিনটা ওখানেই বন্দি থাকে। তারপর থেকে ওই বাড়িটা একদম পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়। সরকার ওই বাড়িটা সিল করে দেয়। এখনো মানুষ ওই বাড়ির আশেপাশে যায় না। এখনো সেই ভীতিটা মানুষের ভিতর রয়ে গেছে। এটা একটা সত্য ঘটনা। ধন্যবাদ আমার এই ঘটনাটা শোনার জন্য। যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে অনুপ্রেরণা দিবেন আরও যেন নতুন নতুন কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আজ এ পর্যন্তই, আবার নতুন ঘটনা নিয়ে আসবো।